বারবার উচ্চ আদালতের নির্দেশনা কিংবা সিদ্ধান্ত এগুলো অমান্য করেছে বাংলাদেশের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনরত সরকার। এই দৃশ্য আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি। আওয়ামী লীগের আমলে এই দৃশ্য দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের আমলে খুবই বাজেভাবে এই দৃশ্য দেখেছি, এবং নতুন সরকার বিএনপির আমলেও দেখেছি, এর আগে বিএনপির শাসন আমলেও আমরা দেখেছি। তার মানে এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার রাজনৈতিক সরকার কিংবা অরাজনৈতিক সরকারের জন্য, যে আদালতের আদেশ পছন্দ না হলে সেটা তারা মানবেন না। আমরা ইউনূস সরকারের আমলে বিশেষ করে বিভিন্ন জনকে জেলে রাখার ব্যাপারে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আদালতকে কথা বলতে দেখেছি। বিএনপির আমলেও একাধিক বার এই ব্যাপারে কথা বলতে দেখেছি। এমনকি বিএনপির আমলে যখন আদালত রুল জারি করেছেন যে কোনো রকমের হয়রানি না করে তাকে মুক্তি দিতে হবে, একাধিক জনের ক্ষেত্রে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, এবং আবারও একই ধরনের নির্দেশনা আমরা দেখেছি প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত, যিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এবং আওয়ামী লীগের আমলে যে আলোচনাটা ছিল যে ডক্টর আবুল বারাকাতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হবে, কিন্তু সেটা করা হয়নি। আবুল বারাকাতকে কারাগারে রাখার প্রেক্ষাপটে কয়েকদিন আগে উচ্চ আদালত থেকে নির্দেশনা জারি করা হয়েছিল যে কোনো ধরনের সময়ক্ষেপণ না করে দ্রুত তাকে মুক্তি দিতে হবে কারাগার থেকে, কিন্তু সেই আদেশ সরকার মানেনি। সরকার আবারও নতুন করে তাকে নতুন একটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে রাখার প্রক্রিয়া করেছিল, কিন্তু সেই প্রক্রিয়াটাও এবার ভেস্তে গেল। সেই মামলাতেও উচ্চ আদালত তাকে জামিন দিলেন। আবারও কি নতুন মামলায় গ্রেপ্তার করা হবে? কি হচ্ছে ডক্টর বারাকাতকে কেন্দ্র করে? ডক্টর বারাকাত কেন টার্গেট হচ্ছেন? কারণটা কি এটা যে তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার একটা কণ্ঠ ছিলেন? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর আবুল বারাকাতের কথা। ডক্টর আবুল বারাকাত বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা করে সাম্প্রদায়িক শক্তির অর্থনৈতিক উৎস এই ব্যাপারে বিস্তর গবেষণা করেছেন এবং অনেক কথা বলেছেন তিনি। সেই কারণে সাম্প্রদায়িক শক্তির তিনি চক্ষুশূল হতেই পারেন, কিন্তু বিএনপির চক্ষুশূল হওয়ার তো কোনো কারণ দেখি না। তো কারণ কি এটা যে তিনি আওয়ামী লীগের আমলে বড় জায়গায় ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এটাই কি কারণ, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তিনি, যদিও তিনি আওয়ামী লীগ কোনোভাবেই সরাসরি করেন না, বরং তার একটু আধটু সম্পর্ক থাকলে বাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে রয়েছে বলেই আমরা জীবদ্দশায় তার ব্যাপারে দেখেছি। এই ব্যাপারগুলো যখন দেখছি, কুষ্টিয়ার সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান তিনি, তার পিতা কুষ্টিয়ার সম্ভ্রান্ত একজন মানুষ, তিনি নিজে একজন সম্ভ্রান্ত মানুষ, তার ভাই সহ পরিবার, বৃহৎ পরিবারের অনেকেই অনেক সম্ভ্রান্ত জায়গায় রয়েছেন। এরকম একজন মানুষ যিনি একেবারে গোড়া থেকেই সম্ভ্রান্ত পরিবেশে উঠে বড় হয়েছেন, তাকে এভাবে কারাগারে রাখার কৌশল, এটা সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে বলেও অনেকে মনে করছেন। আমরা দুদিন আগে দেখেছিলাম, যেটা এই ডেইলি স্টারের ফটোকার্ডটা দেখে নিন, 2 দিন আগেই যেটা হয়েছিল, উচ্চ আদালতের নির্দেশনার পরেও নতুন করে আবার হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। ডেইলি স্টার বলছিল, ইকোনমিস্ট আবুল বারাকাত শোন অ্যারেস্টেড ইন জুলাই আপরাইজিং মার্ডার কেস, অর্থাৎ তাকে, এটা 14 তারিখের খবর, এই মামলায় তাকে নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশনা, খুব দ্রুত তাকে মুক্তি দিতে হবে আগের মামলাগুলোতে জামিন দেওয়ার পরে, সেই নির্দেশ অমান্য করে এবার উচ্চ আদালতে এই মামলারও জামিন হলো। আপনারা দেখে নিন বিডি নিউজ 24-এর শিরোনামটা, হত্যা মামলাতেও আবুল বারাকাতের জামিন, কারামুক্তিতে বাধা নেই। এই কারামুক্তিতে বাধা নেই এই কথা এর আগে উচ্চ আদালতের নির্দেশনার সময়ও বলেছিলেন তার অ্যাডভোকেট, কিন্তু আবার নতুন করে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। এবারও যে দেখানো হবে না, কিংবা এই মামলার এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া হবে না, তার গ্যারেন্টি কি? কি বলছেন তারা, চলুন একটু জানি।
জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারাকাতকে জামিন দিয়েছে আদালত। চিন্তা করা যায় যে নীলক্ষেতে একজন ব্যবসায়ীকে ডক্টর আবুল বারাকাত গিয়ে মেরেছেন, মানে এগুলো করার কি কোনো কারণ আছে? প্রকৃত কারণ থাকলে, যেমন তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেখানে যদি তার অপরাধ থাকে, কেলেঙ্কারি থাকে, সেগুলো নিয়ে ভ্যালিড কারণ নিয়ে যদি আগাই তাহলে সেটা সমালোচিত হয় না। কিন্তু এই ধরনের ব্যাপার, যে ব্যাপারগুলো করার জন্য প্রফেসর ইউনূস সরকার সব থেকে বেশি কলঙ্কিত হয়েছেন, সেই ব্যাপারগুলো বর্তমান সরকারের কাছে কেউ কিন্তু প্রত্যাশা করে না। অন্য মামলায় গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। ৫,০০০ টাকা মুচলেকায় তার জামিন আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান। এদিন আবুল বারাকাতের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শাহিনুর রহমান। অসুস্থ বিবেচনায় যে কোনো শর্তে জামিনের আর্জি জানান তিনি। রাষ্ট্রপক্ষে কৌশলী শামসুজ্জোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। এটা একটা বড় ব্যাপার যে নিম্ন আদালতে তার জামিন হলো। এর আগে কিন্তু এই শেখ হাসিনা সরকার পতনের পরে নিম্ন আদালতে জামিনের ঘটনা খুব একটা আমরা দেখিনি। বড় বড় জামিনগুলো উচ্চ আদালতে নিতে হয়েছে এবং উচ্চ আদালতে নেওয়ার পরে তারপরে আবার নতুন নতুন শোন অ্যারেস্টের ঘটনা আমরা দেখেছি বিভিন্ন সময়। আবুল বারাকাতের আরেক আইনজীবী বাবুল মিয়া বলেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তার আদেশ নেই, আপাতত তার কারামুক্তিতে বাধা নেই। গত রোববার ওয়াদুদ হত্যা মামলায় আবুল বারাকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। সোমবার সেই আবেদন শুনানি করে জামিন নাকচ করে দিয়েছিল আদালত। এরপরে আজকে জামিন দেয়া হয়। এরপরে কি আবার শোন অ্যারেস্ট করা হবে? মানে এই খেলা যদি চলতে থাকে, বাংলাদেশের রাজনীতির খেলাগুলো বুঝি না আসলে। মানে আজকে আওয়ামী লীগ তো অনেক খেলা খেলেছে, তাই না? আওয়ামী লীগ বিএনপির নেতাদের বিরুদ্ধে এরকম বহু হয়রানি মামলা দিয়ে অনেক কিছু করেছে। তাদেরকে বাড়িতে থাকতে দেয়নি, ঠিকভাবে ঘুমাতে দেয়নি। এই কাজগুলো আওয়ামী লীগ খারাপ করেছে বলেই তো আওয়ামী লীগের পতন হয়েছে। তো একই কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদেরও একসময় পতন হবে। আপনারাও একসময় এই আওয়ামী লীগের মতো এখন আওয়ামী লীগের যে অবস্থা সেরকম অবস্থা হবে। তাতে লাভটা কি? এর বদলে যদি একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এবং প্রক্রিয়াগত দিক থেকে 5 বছর পর পর ক্ষমতার পালাবদল হলো, যারা দায়িত্বে আসলো তারা সেটাকে ক্ষমতা মনে না করে দায়িত্ব মনে করে তারা দায়িত্ব পালন করলো, দেশের উন্নয়ন নিয়ে কাজ করলো এবং সত্যিকার অর্থেই যদি দেশের উন্নয়ন নিয়ে কাজ করে তাহলে জনগণ আবার তাকে ভোট দেবে। যদি তারা ব্যর্থ হয় জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোই তো হওয়া উচিত। পার্শ্ববর্তী দেশ ভারতের গণতান্ত্রিক চর্চা নিয়েও তো আমরা অনেক কিছু শিখতে পারি। সেখানে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন করে, সেই নির্বাচন নিয়ে কোনো আন্দোলন হয় না, তত্ত্বাবধায়ক সরকার চাওয়া হয় না, কোনো কিছু হয় না। সেখানে নির্বাচন কমিশন এতটাই স্বাধীন এবং এতটাই শক্তিশালী যে সরকারের পক্ষেও তাদেরকে প্রভাবিত করা সম্ভব নয় বলেই আমরা জানি। কিন্তু বাংলাদেশে এই রাজনীতি আমরা আর কতকাল দেখব? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।